ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বললেন, পরাজিত শক্তির বড় হাতিয়ার গুজব, ঐক্য দিয়ে রুখে দেওয়ার আহ্বান। আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি। গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। আমরা এই গুজব ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধ করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছি। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি মাকসুম আলম খান এবং আমি জিন্নাতারা যশোয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। 25 মার্চের কাল রাত স্মরণে মোমবাতি প্রজ্বলন, সারা দেশ ব্ল্যাক আউট থাকবে 1 মিনিট। ঘুমন্ত জাতির ওপর সশস্ত্র আক্রমণ বিশ্বের নজিরবিহীন, মত বিশ্লেষকদের। 71-এ হত্যাযজ্ঞের সহযোগীরা এখন গলা ফুলিয়ে কথা বলছে। ইতিহাস কেউ বদলাতে পারবে না বললেন মির্জা ফখরুল। নির্বাচন পেছাতে ষড়যন্ত্রের অভিযোগ বিএনপি নেতাদের। ছায়ানট সভাপতি সঞ্জিদা খাতুনের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। শ্রদ্ধা নিবেদনের জন্য বুধবার দুপুরে দীর্ঘদিনের কর্মস্থলে নেওয়া হবে মরদেহ। চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যেই নির্বাচন হবে জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, পরাজিত শক্তির বড় হাতিয়ার গুজব, সামগ্রিক ঐক্য দিয়ে তা রুখে দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ইতোমধ্যেই যারা হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত, তাদের বিচার এদেশের মাটিতেই হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আশ্বস্ত করে বলতে চাই, যারা গণহত্যায় জড়িত ছিল, যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, যারা ইতিমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত, তাদের বিচার এই দেশের মাটিতে হবেই। প্রিয় দেশবাসী, আপনারা জানেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের যেন এক মহোৎসব চলছে। দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। যতই নির্বাচন কাছে আসবে, এর রূপ আরও ভয়ঙ্কর হতে থাকবে। কারা এর পেছনে আছে, কেন আছে, তা আপনাদের সবারই জানা আছে। আমরা এই গুজব ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধ করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছি। জাতিসংঘের মহাসচিব এর মোকাবেলায় আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়ে গেছেন। দেশবাসীকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হয়েছে। প্রথম পর্বের সমাপ্তির মধ্য দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হলো। সবসময় মনে রাখতে হবে, আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি। গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন, গুজবকে অবহেলা করবেন না। বহু অভিজ্ঞ সমর বিশারদ এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে। সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে। এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা। আমরা তাকে ব্যর্থ হতে দেব না। আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। তারা এই ঐক্য ভাঙতে চায়। তাদের অভিনব কৌশল আপনি টেরই পাবেন না, আপনি বুঝতেই পারছেন না কখন তাদের খেলায় আপনি পুতুল হয়ে গেছেন। আমাদের সচেতনতা এবং সামগ্রিক ঐক্য দিয়েই এই গুজবকে রুখতে হবে। পলাতক অপশক্তির ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে হবে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন, ইতিমধ্যে জাতীয় ঐকমত্য কমিশন তাদের কাজ শুরু করেছে। ঐকমত্য কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলের মতামত নেওয়ার কাজ এখন চলমান আছে। কমিশনের লক্ষ্য যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবেন সেগুলো চিহ্নিত করা এবং তার একটা তালিকা প্রস্তুত করা। যে সকল দল এতে একমত হয়েছেন তাদের স্বাক্ষর নেওয়া। এই তালিকাটাই হবে জুলাই চার্টার বা জুলাই সনদ। আমাদের দায়িত্ব জাতির সামনে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছভাবে তুলে ধরা এবং প্রক্রিয়া শেষে নির্বাচনের আয়োজন করা। নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই
আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি। 25 মার্চের কালরাত স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান বলেন, 24-এর সঙ্গে 52 কিংবা 71-কে মুখোমুখি দাঁড় করানোর কোনো সুযোগ নেই। বৈষম্য, অন্যায় ও ন্যায্যতার প্রশ্নে বাঙালি জাতি প্রতিবারই উঠে দাঁড়িয়েছে। বিভাজিত না হয়ে জাতীয় প্রশ্নে সবাইকে এক থাকারও আহ্বান জানান তিনি। এদিকে 25 মার্চ কালরাত উপলক্ষে রাত 10:30টায় 1 মিনিটের জন্য সারা দেশে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে। আমরা তুলনা করা শুরু করি 24-এর সাথে 71-এর, 52-এর সাথে 71-এর। এই প্রতিটি ঘটনা আমাদের জাতীয় জীবনের পরিচয় প্রদানকারী মাইল ফলক। এদেরকে মুখোমুখি দাঁড় করাবার কোনো সুযোগ নেই। বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায্যতার প্রশ্নে বাঙালি জাতি প্রতিবারই উঠে দাঁড়িয়েছে এবং এটিই আমাদের জাতীয় শক্তি। আমরা যেন বিভাজিত না হই। 1971 সালের 25 মার্চ কাল রাতে বাঙালি নিধনের মিশন নিয়ে চালানো হয় অপারেশন সার্চলাইট। ঢাকা শহর জুড়েই চলে নারকীয় তাণ্ডব গণহত্যা। বিশ্লেষকরা মনে করেন, নিরস্ত্র ঘুমন্ত মানুষের ওপর এমন সশস্ত্র নির্বিচার আক্রমণ বিশ্বে নজিরবিহীন। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। অস্ত্রহীন নিরাপদ মানুষের উপর, সাধারণ জনের উপরে সশস্ত্র বাহিনী ঝাঁপিয়ে পড়া নজির পৃথিবীর ইতিহাস নেই, কোথাও নেই। অনেক লোককে মেরেছে। এই যে রেল লাইন ছিল তখন শহরের মধ্য দিয়ে, রেল লাইনের দুই পাশে বস্তি, এই বস্তির লোকদেরকেও তারা পাকিস্তানি বিরোধী মনে করে সমানে গুলি করে মারছে এবং সবচেয়ে বেশি সংখ্যায় এদেরকেই মেরেছে। তবে সেই রাতে অগণিত মানুষের আত্মত্যাগ অনুপ্রেরণা যোগায় মুক্তির সংগ্রামে। রাজারবাগ পিলখানায় পুলিশ ইপিআরের বীরত্ব রুখে দাঁড়ানো উজ্জীবিত করে অদম্য সাহসী মুক্তি সেনাদের। ভয়াবহতার পরে যখন মানুষ উপলব্ধি করে যে আমরা যদি প্রতিরোধ না করি তাহলে আমরা নিশ্চিন্ন হয়ে যাব, সবাই এটা উপলব্ধি করে ঝাঁপিয়ে পড়েছিল। সর্বস্তর মানুষ তখন সাহসী হয়ে উঠল। সাধারণ জনগণ কিন্তু যে যার কাছে যা কিছু ছিল অস্ত্র সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়ল। সেই রাতের গণহত্যার পর 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয় ছিনিয়ে আনে বাঙালি। 30 লাখ শহীদের আত্মত্যাগে শত্রুমুক্ত হয় লাল সবুজের বাংলাদেশ। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধে যারা হত্যাযজ্ঞের সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেকেই মুক্তিযুদ্ধকে ভুলে যাওয়ার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির ক্ষমতায় যাওয়া আটকাতে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্ন তুলেছেন নেতারা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ জিয়ার ঘোষণা মুক্তিযুদ্ধের সূচনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিএনপি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় যোগ দেন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং শিক্ষাবিদরা। জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে অনেকেই বেপরোয়া হয়ে গেছে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 24-এর বিজয়ের পর আবারও গণতন্ত্র বাধাগ্রস্ত হতে যাচ্ছে বলেও দাবি করেন তিনি। অনেকেই প্রত্যাখ্যিত হয়ে গেছে, যে জন্য বেপরোয়া হয়ে উঠছে, কিন্তু আমাদেরকে আমাদের রাজনীতি থেকে সরে দাঁড়ানো যাবে। বিএনপির রাজনীতি জনগণের আস্থার রাজনীতি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্কার এবং স্থানীয় নির্বাচন সহ নানা কিছু সামনে এনে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। নানাভাবে উছিলা সৃষ্টি করা হচ্ছে। যেমন নির্বাচনের আগেই কেউ কেউ চাচ্ছেন সংস্কার সাধন শেষ করে তারপরে নির্বাচন হবে। কোনো সংস্কারই কোনো একটি সরকারের পক্ষে সমাপ্ত করা সম্ভব না।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাকিস্তান গণহত্যার জন্য এখন পর্যন্ত ক্ষমা চায়নি উল্লেখ করে অনেকেই মুক্তিযুদ্ধকে ভুলে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। বলেন, যারা হত্যাযোগ্য সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলছে। পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল, তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই। কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে ৭১ কোনো ঘটনাই ছিল না। যারা সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। এদিকে জিয়া মঞ্চের গণ ইফতার বিতরণী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দ্রুত নির্বাচন দিয়ে পরবর্তী সরকারকে সংস্কারের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এখনো সময় আছে, সংস্কার কথা শব্দ বন্ধ করে একটা নির্বাচন করেন। সেই নির্বাচিত সরকার দেশের প্রয়োজনীয় সকল সংস্কার করবে। এদিকে বিকেলে নয়াপল্টনে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তামিম ইকবালের সার্বিক চিকিৎসার খোঁজ রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে আমাদের নেতা তারেক রহমান দেশের মানুষ সম্পর্কে, ভালো মন্দ মানুষ অনেক কনসার্ন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ নামে একটি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়েছেন উজ্জ্বল রায় নামে এক ব্যক্তি। তিনি দলের প্রতীক চেয়েছেন নৌকা অথবা ইলিশ। এদিকে জিএম কাদেরকে বাদ দিয়ে রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান করতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন রওশনপন্থীরা। এদিকে দ্রুত বাস্তবায়নযোগ্য সংস্কার প্রস্তাব লিখিত আকারে শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবে কমিশন। নির্বাচন ও ইসি কেন্দ্রিক দ্রুত বাস্তবায়নযোগ্য সংস্কারের তালিকা জানিয়ে গত ১৯শে মার্চ ইসিকে চিঠি দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠিতে জরুরি ভিত্তিতে প্রস্তাব জানাতেও বলা হয়। চিঠিতে গণপ্রতিনিধিত্ব আদেশ, নির্বাচন কমিশন সচিবালয় আইন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষক ও গণমাধ্যম নীতিমালা, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, রাজনৈতিক ও নির্বাচনী ব্যয়ে স্বচ্ছতা আনা সহ ৯টি বিষয়ের উপর প্রস্তাব জানতে চাওয়া হয়। দুর্নীতি ও অনিয়মে যুক্তদের দলীয় পদ ও মনোনয়ন না দিতে সুপারিশ আছে প্রস্তাবনায়। এ বিষয়ে মঙ্গলবার নির্বাচন ভবনে কথা বলেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, দ্রুতই চিঠির জবাব দেবে কমিশন। যত দ্রুত সম্ভব এটাকে আমাদের এখানকার সুপারিশগুলো সন্নিবেশ করে পাঠাতে পারবে। সুপারিশের ব্যাপারে যেটা যদি একমত হওয়ার সুযোগ থাকে অবশ্যই একমত হবেন না, যদি দ্বিমত করার সুযোগ থাকে বা পাল্টা মতামত দেওয়া যেতে পারে। এদিকে আওয়ামী লীগ নামে একটি নতুন দলের নিবন্ধন চেয়েছেন উজ্জ্বল রায় নামের এক ব্যক্তি। তিনি বঙ্গবন্ধু এভিনিউ দলের ঠিকানা ও নৌকা কিংবা ইলিশ প্রতীক চেয়েছেন। আমরা যে কোনো আবেদন আমরা প্রথম গ্রহণ করি, কিন্তু আবেদন কতটা বিবেচনা করা হবে সেটা নির্ভর করে আমাদের বিদ্যমান যে আইন আছে। একটি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য বিদ্যমান যে আইন আছে এবং বিধি আছে, সেই বিধির আলোকে সমস্ত ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে আমরা সেটাকে গ্রহণ করি। এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব পরিবর্তনের দাবি জানিয়ে কমিশনে চিঠি দিয়েছেন রওশনপন্থীরা। একটা রাজনৈতিক কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ঈদ যাত্রার দ্বিতীয় দিনেও ট্রেনে স্বস্তির ছাপ, তবে বাড়তি ভাড়া নেওয়ায় ক্ষোভ জানান কমিউটার ট্রেনের যাত্রীরা। বাস টার্মিনালে ভিড় দেখা যায়নি এদিনও। আসন ফাঁকা রেখে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। ২-১ দিনের মধ্যে যাত্রী চাপ বাড়ার আশা সংশ্লিষ্টদের। আপনজনের সঙ্গে ঈদ আনন্দে সামিল হতে বাড়ির পথে ছুটছে মানুষ। ঈদযাত্রার দ্বিতীয় দিনেও রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো যাত্রীদের চোখে মুখে আনন্দের ঝিলিক। সময় মেনে ছাড়ছে ট্রেন, নির্বিঘ্নেই গন্তব্যে ছুটছেন যাত্রীরা। টিকিটবিহীন কোনো যাত্রীকে প্ল্যাটফর্মে ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ, তাই ঝামেলা ছাড়াই ট্রেনে উঠতে পারেন সবাই। যদিও অফিস ছুটির পর তৈরি হতে পারে বাড়তি চাপ। দীর্ঘদিন পর বাসায় যাচ্ছি আর ভোগান্তিও কম, সব মিলিয়ে সুষ্ঠু পরিবেশ এখন অবধি বজায় আছে। যদিও অভিযোগ আছে কারো কারো। কমিউটার ট্রেনের যাত্রীরা বলছেন নির্ধারিত টাকায় মিলছে না টিকিট, নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে থাকা পুরনো অভিযোগ তো আছেই। কর্তৃপক্ষ বলছে যাত্রী সেবা নিশ্চিতে বদ্ধপরিকর তারা। জানলার পাশে অনেক ময়লা, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে হয়তো বা তারা অতটুক ভাবে যত্নশীল না। পরিষ্কার পরিচ্ছন্ন করে ট্রেন পরিচালনা করার নিয়ম, এটা এই ক্ষেত্রে কোনো রকমের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। জাতি সাধারণের শাসন তো ভ্রমণের জন্যই, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা সর্বপ্রথম প্রায়োরিটি। কমলাপুর স্টেশন পরিদর্শন করে রেলওয়ে পুলিশের ডিআইজি বলেন, টিকিট কালোবাজারি ঠেকাতে তৎপর রয়েছেন তারা। অনলাইনে ফেক দেয় এরকম অনেকগুলো ধরছি,
এবং গত সপ্তাহ 2টা ধরা পড়ছে, 21টা টিকিট, 103টা টিকিট। এদিকে বাস টার্মিনালে এখনও যাত্রীর চাপ নেই। মহাখালী গাবতলী ঘুরে দেখা যায় ঈদযাত্রার দ্বিতীয় দিনেও আসন ফাঁকা রেখে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। স্বাচ্ছন্দ্যে আগেভাগে বাড়ির পথে রওনা হতে পেরে খুশি যাত্রীরা। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন লম্বা ছুটির কারণেই এবার যাত্রী চাপ কম। 2-1 দিনের মধ্যে ঘরমুখো মানুষের ভিড় বাড়তে পারে। গাবতলীতে কোনো যাত্রী নাই, গাবতলী পুরো টার্মিনালই ফাঁকা। যেখানে আপনার 4 গাড়ি 5 গাড়ি মনে করেন সকালের ভিতর যায়, ওই জায়গায় আমরা ছাড়তেছি 1 গাড়ি। এবারে প্রায় 2.25 কোটি মানুষ ঢাকা ছাড়বে বলে ধারণা নৌসড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ছায়ানট সভাপতি সঞ্জিদা খাতুনের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান স্বজন, বন্ধু, শুভাকাঙ্ক্ষী আর সংস্কৃতিজনেরা। শোকস্তব্ধ হৃদয়ে স্মরণ করেন বরেণ্য এই শিল্পীকে। এদিকে শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল দুপুরে দীর্ঘদিনের কর্মস্থল ছায়ানটে নেওয়া হবে সঞ্জিদা খাতুনের মরদেহ। সঙ্গীত আর সাংস্কৃতিক আন্দোলনে জীবনভর প্রগতির শিখা হাতে নিয়ে জ্বালিয়েছেন আলো। সে আলোয় পথ দেখেছে বাংলা সংস্কৃতি। সঞ্জিদা খাতুনের জীবন পরিক্রমা আর বাংলাদেশের জাতীয় জাগরণ যেন হাতে হাত ধরে চলেছে। তাই তো তার এই চলে যাওয়ায় যেন মুহূর্তেই থমকে গেছে দেশের সংস্কৃতি অঙ্গন। নিউমোনিয়া, বুকের ইনফেকশন এবং সেটারই জটিলতায় সেপটিক শকে উনি ছিলেন। মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন স্বজন, বন্ধু, শুভাকাঙ্ক্ষী আর সংস্কৃতিজনেরা। শোকস্তব্ধ হৃদয়ে স্মরণ করেন বরেণ্য এই শিল্পীকে। 18 তারিখ থেকে সন্ধ্যার পর থেকে ওনার কথাবার্তা একেবারেই বন্ধ হয়ে গেছিল, কোনো সাড়াও দিচ্ছিলেন না। সেই জন্য আমরা বাধ্য হয়ে পরের দিনই নিয়ে আসলাম। সঞ্জিদা খাতুনের লেখা আর তার ভাবনার একটি বড় অংশ জুড়ে ছিল রবীন্দ্রসঙ্গীত। কেবল গাওয়া নয়, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রবীন্দ্রসঙ্গীতকে জনমানসে পৌঁছে দেওয়ার কাজেও। দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট গড়ে তোলার অনন্য কারিগর ছিলেন তিনি। তার যে সঙ্গীতের সাধনা, সংস্কৃতির সাধনা, সেটা অপরের মধ্যে দিয়ে যাওয়ার যে চেষ্টা করে গেছেন, সেটার কোনো তুলনা নেই। আমি মহিষী নারী বলতে যা আমি বোঝাই, আমার চোখে উনি তেমন একজন ব্যক্তিত্ব। ওনার কারণে ছায়ানটটা প্রতিষ্ঠিত হয় এবং রবীন্দ্রনাথের যে গান, রবীন্দ্রসঙ্গীত, সেটা প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে। বুধবার দুপুর 12:30টায় সঞ্জিদা খাতুনের মরদেহ নিয়ে যাওয়া হবে ছায়ানট প্রাঙ্গণে। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা। বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের বিরুদ্ধে এবার অবৈধ সম্পদের মামলা করল দুদক। চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে 1550 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এদিন পুলিশের সাবেক ডিআইজি আব্দুল বাতেন দম্পতির মামলা করেছে সংস্থাটি। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে একের পর এক ব্যাংক দখলে নেন এস আলম গ্রুপ। পরে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করে দেশের আর্থিক খাতকে ভঙ্গুর দশায় পরিণত করেন। এবার এস আলমের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভিনের বিরুদ্ধে 1550 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। মামলার এজাহারে বলা হয়েছে, সাইফুল আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে সিঙ্গাপুর, সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড সহ বিভিন্ন দেশে স্থাবর অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। তাদের দুজনের বিরুদ্ধে প্রায় 1500 কোটি টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন প্রায় 3 কোটি টাকার অবৈধ সম্পদ ও 22 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক ডিআইজি আব্দুল বাতেন দম্পতির বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। অস্বাভাবিক লেনদেনের কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আবু সাইদ হত্যার সময় রংপুরে ডিআইজির দায়িত্ব পালন করা আব্দুল বাতেনের স্থাবর অস্থাবর সম্পদ ইতোমধ্যে জব্দ করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ।
জ্বালানি তেল পরিবহনে আগামী মাসে শুরু হচ্ছে চট্টগ্রাম ঢাকা পাইপলাইনের বাণিজ্যিক কার্যক্রম। বিপিসি জানাচ্ছে, ভূগর্ভস্থ এই পাইপলাইনে দ্রুত এবং পরিবেশ বান্ধব উপায়ে বছরে ২৭ লাখ মেট্রিক টন ডিজেল পরিবহন করা যাবে। এতে বার্ষিক সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা। পাইপলাইনের নিরাপত্তায় থাকছে আধুনিক প্রযুক্তি নির্ভর স্বয়ংক্রিয় নজরদারি। মোমেন হোসেনের ছবিতে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। সাগরপথে আমদানি কিংবা চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধনের পর সাধারণত নৌপথ, ট্যাঙ্ক, লরি আর রেল ওয়াগনে দেশের নানা প্রান্তে পরিবহন করা হয়ে থাকে জ্বালানি তেল। তুলনামূলক সময় সাপেক্ষ এই প্রক্রিয়ায় পদে পদে থাকে চুরি, পদ্ধতিগত লোকসান আর অপচয়ের ঝুঁকি। প্রথাগত এই অবস্থা বদলাতে ২০১৮ সালে নেওয়া হয় চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত ২৫০ কিলোমিটার পাইপলাইন নির্মাণের উদ্যোগ। ২০২০ সালের ডিসেম্বরে প্রকল্প শেষ করার প্রাথমিক লক্ষ্য থাকলেও পরে দুইবারে মেয়াদ বাড়ানো হয় আরও ৪ বছর। বাড়ে প্রকল্প ব্যয়ও। তবে দ্বিতীয় দফা বর্ধিত সময়েও শেষ হয়নি কাজ। মার্চে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাবে। এপ্রিল থেকে আমরা এটা কমার্শিয়াল অপারেশনে যাওয়ার চেষ্টা করব। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি জানাচ্ছে, ১৬ ইঞ্চি ব্যাসের ২৫০ কিলোমিটার ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে কেবল ডিজেল পরিবহন করা হবে, আর বছরে তার পরিমাণ হবে ২৭ লাখ মেট্রিক টন। ভবিষ্যতে চাহিদা বাড়লে সুযোগ আছে এ সক্ষমতা ৫৪ লাখ মেট্রিক টনে উন্নীত করার। এতে জ্বালানি পরিবহনের সময় ও খরচ দুই বাঁচবে, বছরে সাশ্রয় করা যাবে ২৩৬ কোটি টাকা। ট্যাঙ্কার আমাদের ইউজ করতে হবে না এবং আমাদের কস্ট মিনিমাইজ হয়ে যাবে। যেহেতু ঢাকা এবং চিটাগংয়ের মধ্যে একটা বিরাট অ্যামাউন্ট অফ তেল আমাদেরকে কন্টিনিউয়াসলি ট্রান্সফার করতে হয়, সুষ্ঠুভাবে নির্বিঘ্নে যদি আমরা এই ট্রান্সফারগুলো করতে পারি, তাহলে আমি মনে করি এটা আমাদের লং টার্মে এটা লাভ হবে। পাইপলাইনের নিরাপত্তাগত ব্যবস্থাপনায় থাকছে আধুনিক প্রযুক্তি নির্ভর স্বয়ংক্রিয় নজরদারি। বিপুল কর্মযজ্ঞ শেষে বহুল কাঙ্ক্ষিত সে পাইপলাইন এখন বাণিজ্যিক কার্যক্রমের জন্য প্রায় প্রস্তুত, যা দেশের জ্বালানি খাতের জন্য মাইলফলক হয়ে থাকবে বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, গোদনাইল রিসিভিং টার্মিনাল, নারায়ণগঞ্জ। ঈদ কেনাকাটার খবর। ঈদ কেনাকাটার শেষ দিকে এসে জমজমাট লাইফস্টাইল পণ্যের শোরুম। একই ছাদের নিচে বহু পণ্যের সমাহারে সন্তুষ্ট ক্রেতারা, যেখানে পাওয়া যায় বিদেশি ব্র্যান্ডের আকর্ষণীয় কালেকশনও। গরম আর ভিড় এড়িয়ে যারা ঈদের শপিং করতে পছন্দ করেন তাদের জন্য স্বস্তিতে কেনাকাটার সুযোগ করে দিয়েছে লাইফস্টাইল পণ্যের জনপ্রিয় সব ব্র্যান্ড। রাজধানীর কাটাবনের টপ 10 শপিং মার্টে মিলছে শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি, টি শার্ট, বাচ্চাদের পোশাক, কমপ্লিট স্যুট, জুতা, ব্যাগ, কসমেটিক সহ দরকারি নানা পণ্য। মার্কেটে গেলে এখানে ঘুরো ওইখানে ঘুরো, রোজা থেকে গরমের মধ্যে খুবই কষ্ট হয়। এখানকার প্রোডাক্টের গুণগত মান ভালো, সময়টা বেঁচে যাচ্ছে আর প্রাইসটা রিজনেবল। এখানে পাওয়া যাচ্ছে নজরকাড়া সব ডিজাইনের অর্গানজা, কাতান আর হাতের কাজের শাড়ি। কাঞ্জিবরমগুলো চলছে, গাদোয়াল চলছে, অর্গানজার ভিতরে অনেক আমাদের ফেব্রিক্স আসছে। কাস্টমার যাতে তাদের চাহিদা মতো যাতে এখান থেকে প্রোডাক্ট নিয়ে যেতে পারে। যারা বিদেশি জুতা পছন্দ করেন তাদের জন্য রয়েছে জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের কালেকশন। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বললেন, পরাজিত শক্তির বড় হাতিয়ার গুজব, ঐক্য দিয়ে রুখে দেওয়ার আহ্বান। ৭১ হত্যাযজ্ঞের সহযোগীরা এখন গলা ফুলিয়ে কথা বলছে। ইতিহাস কেউ বদলাতে পারবে না বললেন মির্জা ফখরুল। নির্বাচন পেছাতে ষড়যন্ত্রের অভিযোগ বিএনপি নেতাদের। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়ের।